হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমরা এস ব্লক এলিমেন্টের গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল নিয়ে আলোচনা করব। গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপ 1 অ্যালকালি মেটালের তুলনায় একটু আলাদা রকম প্রপার্টি শো করে। তো সেটা কেমিক্যাল প্রপার্টি হতে পারে বা ফিজিক্যাল প্রপার্টি হতে পারে। তো আজ আমাদের আলোচনা মূলত ফিজিক্যাল প্রপার্টি সংক্রান্ত হবে। প্রথমে আমরা ফিজিক্যাল প্রপার্টি গ্রুপ 2 যে এলিমেন্টগুলো রয়েছে তাদের মধ্যে পারস্পরিক কীরকম পরিবর্তন হয় সেইগুলো যেমন দেখব, তার সাথে সাথে গ্রুপ 1 এলিমেন্ট যারা ছিল সেই এলিমেন্টগুলোর সঙ্গে গ্রুপ 2 এলিমেন্টগুলোর কীরকম পার্থক্য হয়, তাদের ফিজিক্যাল প্রপার্টির সংক্রান্ত যে পার্থক্য সেটাও আমরা একসাথে দেখব। তাহলে চলো শুরু করা যাক গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটালস। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল যেগুলো তাদেরকে এইখানে লিখেছি। শুরুতে আছে বেরিলিয়াম, যার অ্যাটমিক নাম্বার 4, তারপরে ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার 12, ক্যালসিয়াম 20, স্ট্রনশিয়াম 38, বেরিয়াম 56 এবং রেডিয়াম যার হচ্ছে অ্যাটমিক নাম্বার 88। এবং এদের প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আমি লিখে দিয়েছি, যেগুলো আমরা নোবেল গ্যাস ইউজ করে লিখে থাকি। তো প্রথমে আমরা এদের ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত বৈশিষ্ট্যগুলো কীরকম এবং তাদের পর্যায়বৃত্ত কীরকম, মানে পর্যায়বৃত্ততা কীরকম, অর্থাৎ পিরিয়ডিসিটি কীরকম, কীভাবে তাদের ফিজিক্যাল প্রপার্টিগুলো চেঞ্জ হয় পিরিয়ডিক্যালি, সেইটা আমরা এবার দেখে নিই। তো অনেক রকম ফিজিক্যাল প্রপার্টি রয়েছে যেইগুলো নিয়ে তোমরা অলরেডি পর্যায় সারণীতে পড়েছ, বা গ্রুপ 1 মেটাল যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সেই ভিডিওতেও তোমরা বিষয়গুলো দেখেছো। সেই কারণে আমরা এখানে আর পয়েন্টসগুলো পুরো ডিটেলস লিখে লিখে আলোচনা খুবই কম করব, শুধু বিষয়টা তোমাদেরকে মুখে বলে দেব এবং তোমরা খুব সহজে সেটা ধরে নিতে পারবে। কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি অবশ্যই এখানে লিখবো এবং তার সাথে সাথে তোমরা নোট ডাউন করবে, কিন্তু ডিটেলস এখানে আর সব জায়গায় আমরা লিখবো না। যেগুলো ইম্পর্টেন্ট বিষয় বা যেইগুলো হয়তো তোমাদেরকে আমি আগে বলিনি সেই বিষয়গুলো আমি অবশ্যই এখানে নোট ডাউন করব, তোমরাও তার সাথে সাথে কপি করবে। তাহলে প্রথম আমরা যে ফিজিক্যাল প্রপার্টির কথা বলবো সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, তো আমরা এখানে লিখে নিই ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করছি। তো আমি বলবার আগেই আশা করি তোমরা একটা আইডিয়া অলরেডি করে নিয়েছো বা তোমরা অটোমেটিক্যালি আনসার বুঝে গেছো কি হবে। পারমাণবিক ব্যাসার্ধ যদি আমরা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ভাবি তাহলে কি হবে, আমি এরকম একটা লার্জ অ্যারো সাইন দিলাম বোঝানোর জন্য যে গ্রুপ বরাবর আমরা ওপর থেকে নিচের দিকে আসছি। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, তাই তো? আমার কথার সাথে আশা করি তোমরা এগ্রি করবে। কেন বাড়বে? তার কারণ হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, শক্তি স্তরের সংখ্যা বাড়ছে। কারণ শক্তি স্তরের সংখ্যা বাড়ছে, দেখো এইখানে দ্বিতীয় শক্তি স্তরটাই হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, এইখানে তৃতীয় শক্তি স্তরটা সর্বশেষ শক্তি স্তর, এখানে 4th এনার্জি স্টেট, 5th এনার্জি স্টেট, 6th, আর এটার ক্ষেত্রে 7th এনার্জি স্টেট হচ্ছে আউটার মোস্ট এনার্জি স্টেট। দেয়ারফোর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তরে থাকা ইলেকট্রনের দূরত্ব বাড়ছে, তাই পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, বেশি হবে। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ যখন আমরা বুঝে গেলাম, তাহলে এবারে আয়নীয় ব্যাসার্ধটা বুঝি, মানে এরা যে আয়ন তৈরি করবে সেই আয়নীয় ব্যাসার্ধটা বুঝি আমরা।
আয়নীয় ব্যাসার্ধ। তো আয়নীয় ব্যাসার্ধ গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে গেলে স্বাভাবিকভাবেই বাড়বে, তার কারণ এখানে বেরিলিয়াম যে আধানধর্মী আয়ন তৈরি করবে, বেরিলিয়ামের ওপরে যতটা চার্জ তৈরি হবে, কতটা চার্জ তৈরি হবে সেটা তোমরা সবাই জানো। তো এরা সবাই +2 চার্জ তৈরি করে। কেন তৈরি করে সেটা আমরা এরপরেই আলোচনা করব। তো এরা প্রত্যেকেই সমান আধান বিশিষ্ট আয়ন তৈরি করবে, মানে বেরিলিয়াম যদি 2+ করে, তাহলে ম্যাগনেসিয়াম হোক, ক্যালসিয়াম হোক, স্ট্রনসিয়াম হোক, বেরিয়াম হোক, এরা সবাই +2 চার্জ ধর্মী আধান +2 আধান ধর্মী চার্জ বা আয়ন এখানে উৎপন্ন করবে। তাহলে সেক্ষেত্রেও পারমাণবিক ব্যাসার্ধ যেরকমভাবে বাড়ছিল, আয়নীয় ব্যাসার্ধটাও ঠিক একইভাবে বৃদ্ধি পাবে। তার কারণ এখান থেকে যদি দুটো ইলেকট্রন অপসারিত করতে হয়, সেটা দেখো সর্ববহিস্থ শক্তি স্তর এখানে 2s, তো এই 2s থেকে ইলেকট্রন যাওয়ার পরে তার যা আকার হবে সেইটা ছোটই হবে। আর বেরিয়ামের কথা যদি বলি, তাহলে এখানে 6s অরবিটাল থেকে ইলেকট্রন যাওয়ার পরে যেটা পড়ে থাকবে সেই আকৃতি কার মতো হবে? অবভিয়াসলি বেরিয়াম 2+ আয়নের থেকে বেরিয়াম 2+ আয়নের আকৃতি বড় হবে, তাই না? তো সেই কারণে আমরা আয়নীয় ব্যাসার্ধটাও বলতে পারি বাড়বে, কারণ ইলেকট্রন অপসারণের পরেও অবশিষ্ট শক্তি স্তর বেশি থাকে। অবশিষ্ট শক্তি স্তর বেশি থাকে এখানে, আর একটাই শক্তি স্তর থাকবে, কারণ হিলিয়ামের শক্তি স্তর বলতে এখানে 1s। সহজভাবে বোঝো, হিলিয়ামের এখানে একটাই শক্তি স্তর, আর এখানে জেনন যদি বলা হয়, জেননের অনেক শক্তি স্তর আছে, তাহলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ যে ইলেকট্রনটা তার দূরত্বটা অবভিয়াসলি বেশি হবে। তো এখানে আয়নীয় ব্যাসার্ধটাও বাড়বে, খুব স্বাভাবিক। তো আমরা আয়নীয় ব্যাসার্ধ পড়ে নিয়েছি যখন, তাহলে এবারে আমরা দেখব যে এরা কোন বা কি চার্জ ধর্মী আধান তৈরি করতে পারে, বা এদের আয়ন যেগুলো তৈরি হবে তার আধান কত হবে। তো নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে জারণ স্তর। জারণ স্তর, এখন আমি জারণ স্তরের কথা কেন বলছি, কারণ তোমরা যদি ইলেকট্রন বিন্যাসগুলো দেখো, তাহলে তোমরা খুব সহজেই একটা আইডিয়া করতে পারবে বা একটা ধারণা করতে পারবে প্রত্যেকটা পরমাণুর সর্ববহিস্থ যে শক্তি স্তর সেখানে দুটো করে ইলেকট্রন আছে। সেই দুটো ইলেকট্রন যদি অপসারিত হয়ে যায়, তাহলে প্রত্যেকেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অতএব সবারই একটা প্রবণতা থাকবে এই যে দুটো করে ইলেকট্রন ছেড়ে দেওয়ার। তো আমরা এর পরবর্তী কোনো আলোচনায় এগোনোর আগে বলে দিই, এখানে আমরা রেডিয়াম নিয়ে কোনো প্রকার আলোচনা করব না, তার কারণ রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তাই এদের ভৌত চরিত্র বা রাসায়নিক চরিত্র বেরিলিয়াম থেকে বেরিয়াম পর্যন্ত কারোর সাথে ম্যাচ করে না বা কারোর সাথে সামঞ্জস্যতা পাওয়া যায় না। সেই কারণে আমরা রেডিয়ামকে এর পরবর্তী যে সমস্ত আলোচনা আছে সেইখান থেকে বাদ দেব, ঠিক আছে? তো আমাদের নেক্সট আলোচনার পয়েন্ট যেটা আমি বললাম সেটা হচ্ছে জারণ অবস্থা। জারণ অবস্থা, তো প্রত্যেকটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল মানে হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো তাদের প্রত্যেককে যদি আমি এম দ্বারা প্রকাশ করি, এম মানে হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে বেরিয়াম। এম দিয়ে যদি আমি এই সবকটা ধাতুকে প্রকাশ করি, তাহলে আমি খুব সহজে একটা বিক্রিয়া লিখতে পারি, M-2 ইলেকট্রন
থেকে M2+। লেখা যায় তো? লেখা যায়। এবার এই দুটো ইলেকট্রন কেন ছাড়বে? কারণ দুটো ইলেকট্রন অপসারণের পর M2+ আয়ন তাদের নিকটবর্তী ইনার্ট গ্যাস লিখবো না, এটা হবে নোবেল গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। নোবেল গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। সেই কারণে এদের প্রত্যেকের গ্রুপ 2 যতগুলো এলিমেন্ট রয়েছে তাদের প্রত্যেকের জারণ অবস্থা হচ্ছে +2। প্রত্যেকটি ধাতুর তারা যে যৌগই উৎপন্ন করুক না কেন, যে কোনো অ্যানায়নের সঙ্গেই যৌগ উৎপন্ন করুক না কেন, এরা প্রত্যেকেই কিন্তু এই +2 জারণ অবস্থা দেখাবে সব সময়ের জন্য। যেরকম গ্রুপ 1-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম +1 জারণ স্তর তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো পরিস্থিতিতে, গ্রুপ 2-এর ক্ষেত্রে আমরা এই +2 জারণ অবস্থা দেখব। আচ্ছা, তো এবারে প্রশ্ন হচ্ছে যে আমি এখানে একটা কথা লিখলাম যে দুটি ইলেকট্রন অপসারণের পর M+2 আয়ন তাদের নিকটবর্তী নোবেল গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো তার আগে মানে ইলেকট্রন ছাড়বার আগের যে ইলেকট্রন বিন্যাস সেটা কি সুস্থিত ছিল না? সেটাও তো সুস্থিত ছিল। নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সুস্থিতির কারণটা কি? নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস যদি দেখো তাহলে দেখবে তাদের সমস্ত কটা অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, তাই না? তুমি হিলিয়ামের কনফিগারেশন দেখো বা নিয়নের কনফিগারেশন দেখো। আমি এখানে একটা লিখছি, রেডিয়ামটা বাদ দিয়ে দিই কারণ আমরা রেডিয়াম নিয়ে তো আজ আলোচনা করব না। তো এই রেডিয়ামের জায়গাতে আমি একটা, ধরো আমি নিয়নের কনফিগারেশনটা লিখছি। নিয়ন হচ্ছে 10, তো 1s2 2s2 অ্যান্ড 2p6। তো এখানে দেখো প্রত্যেকটা যে অরবিটাল, এস-এর যে অরবিটাল বা পি-এর যে অরবিটাল, তারা পুরোপুরিভাবে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। তাহলে আমরা বলতে পারি যে ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন যেটা, তাদের একটা আলাদা রকম সুস্থিতি রয়েছে। তাহলে গ্রুপ 2 এলিমেন্টগুলোর তো ইলেকট্রন বিন্যাস প্রথম থেকেই তো ফুলফিল্ড ইলেকট্রন বিন্যাস। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা আবার বিয়োজিত হয়ে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে কেন? তো সেই জন্যই আমরা বলছি যে এই নিষ্ক্রিয় গ্যাস যেগুলো বা নোবেল গ্যাস বলতে আমরা যাদেরকে বুঝি, সেই নোবেল গ্যাসগুলো তো কারোর সঙ্গে বিক্রিয়া করে না। অর্থাৎ এই নোবেল গ্যাসগুলোর কোনো রাসায়নিক সক্রিয়তা নেই। এবং আমাদের পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তারা রাসায়নিক সক্রিয়তা যে দেখায়, রাসায়নিক সক্রিয়তাটা কেন দেখায়? কারণ তারা যদি ওই নোবেল গ্যাসের কাছাকাছি ইলেকট্রন বিন্যাস কিছু লাভ করতে পারে বা নোবেল গ্যাসেরই ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, তাহলে তাদের সক্রিয়তাটা কমে যাবে। এবং সক্রিয়তা কমে যাচ্ছে মানেই তারা স্টেবল হয়ে যাচ্ছে। তো সেই কারণেই এরা কি করে, এদের যে সর্ববহিস্থ যে ইলেকট্রন দুটো করে সেইগুলো ছেড়ে দিতে চায়। তবে এই ইলেকট্রনটা ছেড়ে দেওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার হয় না। কেন সহজ ব্যাপার হয় না? কারণ এগুলো তো ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। তাই এই ইলেকট্রন বিন্যাসকে বিয়োজিত করতে গেলে অপেক্ষাকৃত বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হয়। আমরা গ্রুপ 1-এর ক্ষেত্রে যখন পড়েছিলাম তখন বলেছিলাম কি, যেহেতু সর্ববহিস্থ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে, তাই সেই ইলেকট্রনটাকে আমরা সহজে অপসারিত করে দিতে পারি। কিন্তু যখন দুটো করে ইলেকট্রন থাকবে, ভালো করে ভেবে দেখো, দুটো করে ইলেকট্রন আছে মানে গ্রুপ 1-এর সাথে যদি আমরা তুলনা করি, ঠিক আছে, এই ব্যাপারটা গ্রুপ 1-এর সাথে যদি ইলেকট্রন অপসারণের যে ঘটনা সেটা যদি আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুজনের মধ্যে তুলনা করি, তাহলে একটা কথা ভেবে দেখো, গ্রুপ 1-এর থেকে গ্রুপ 2-এর প্রত্যেকের একটা করে ইলেকট্রন বেশি হচ্ছে,
মানে আমি যদি বেরিলিয়াম আর লিথিয়ামের কথা ভাবি, এই অংশটা মুছে দিয়ে, এটা তোমরা তো বুঝে গেছো, তো এই অংশটা মুছে দিচ্ছি। আমি এখানে লিথিয়ামটা লিখছি। লিথিয়াম হচ্ছে এইটা, সোডিয়াম এই দুটো আপাতত থাক, বাকিগুলোর ক্ষেত্রে তো একই রকম ঘটনা হবে। তো এইখানে 3টে ইলেকট্রন আছে, এখানে 4টে ইলেকট্রন, এখানে 11টা ইলেকট্রন আছে, এখানে 12টা ইলেকট্রন। তো এরা গ্রুপ 1 আর এরা গ্রুপ 2। এবারে তোমরা ভাবো যে ইলেকট্রন সংখ্যা যতগুলো থাকে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও তো ততগুলো থাকে। এখানে নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে এবং এখানে নিউক্লিয়াসে 12টা প্রোটন, এখানে নিউক্লিয়াসে 3টে প্রোটন আছে এবং এখানে নিউক্লিয়াসে 4টে প্রোটন। তাহলে প্রোটনিক চার্জ বা নিউক্লিয়ার চার্জ কোথায় বেশি কার্যকর হবে? অবভিয়াসলি গ্রুপ 2 এলিমেন্ট যেগুলো, তার সেইগুলোর ক্ষেত্রে বা সেইগুলোর ইলেকট্রনের ক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ অধিক পরিমাণে কার্যকর। গ্রুপ 1-এ ইলেকট্রনগুলোর ওপরে, ইলেকট্রন বলতে সর্ববহিস্থ যে ইলেকট্রনটা আছে তার উপরে নিউক্লিয়ার চার্জ যত পরিমাণে কার্যকর হবে, এইখানে ইলেকট্রনের উপরে নিউক্লিয়ার চার্জ তার থেকে বেশি কার্যকর হবে। সেই কারণে দেখো গ্রুপ 1 মৌলের যা আকার বা গ্রুপ 1-এর যে পরমাণুগুলো রয়েছে তাদের যা আকার, গ্রুপ 2-এর পরমাণুগুলোর আকার কিন্তু একটু ছোট হয়। তোমরা পড়েছো না পর্যায় বরাবর, ধরো এখানে গ্রুপ যদি বলি, গ্রুপ 1, গ্রুপ 2, 3, 4, 5 ডট 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 যতগুলো গ্রুপ হচ্ছে, তোমরা পড়েছো না বাঁ দিক থেকে যত ডান দিকে যাব তত কি হবে? সাইজ ছোট হয়। পড়েছো না? অ্যাটমিক সাইজ ছোট হয়। কেন ছোট হচ্ছে? কারণ দেখো একই পর্যায়ে থাকা মৌলগুলো, মানে লিথিয়াম, তার পাশে বেরিলিয়াম আছে, তার পাশে বোরন, এইভাবে যে মৌলগুলো রয়েছে তাদের সর্ববহিস্থ শক্তি স্তরটা তো ফিক্সড, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ছে এবং প্রোটন সংখ্যা বাড়ছে। প্রোটন সংখ্যা বাড়ছে মানে নিউক্লিয়াসের আকর্ষণী প্রভাব বাড়ছে। কার উপর আকর্ষণী প্রভাব বাড়ছে? ইলেকট্রনের ওপরে। তাই ইলেকট্রনকে যত তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করবে তার সাইজ কি হবে? পরমাণুটার সাইজ সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ অ্যাটমিক সাইজটা কি হচ্ছে? ছোট হচ্ছে। তাই যদি আমি গ্রুপ 1-এর সঙ্গে গ্রুপ 2 এর পরমাণুর আকারের তুলনা করি তাহলে কি বলবো? গ্রুপ 1 পরমাণুর অপেক্ষা গ্রুপ 2 পরমাণুর আকার তুলনামূলকভাবে ছোট হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে আমি কথাটা লিখি যে গ্রুপ 1 অ্যাটম অপেক্ষা গ্রুপ 2 অ্যাটমের পারমাণবিক আকার বলো বা ব্যাসার্ধ বলো তুলনামূলকভাবে ছোট হয়। এবারে তোমরা ভাবছো যে আমি তো ওই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন অপসারণ সেই সব নিয়ে কথা বলতে বলতে আবার আকারের কথায় কি করে চলে এলাম, এইবারে তোমরা বুঝতে পারবে। এবারে দেখো কোনো পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন অপসারণ করাটা কি সহজ ব্যাপার হবে নাকি একটু বেশি শক্তি সাপেক্ষ ব্যাপার হবে? একটু ভেবে দেখো। খুব স্বাভাবিক, বেশি শক্তি প্রয়োগ করতে হবে। কারণ আমি এরকম যদি পরমাণু আঁকি, ধরো এরকম একটা পরমাণু আছে, এইখান থেকে আমি একটা ইলেকট্রন বার করব, আর একটা পরমাণু সেটা এরকম, এইখান থেকে ইলেকট্রন বার করব। তাহলে নিউক্লিয়াস থেকে এইটার ডিস্টেন্স যা, এখান থেকে এইটার ডিস্টেন্স ছোট, তাহলে এইখানে আকর্ষণী প্রভাবটা বেশি আকর্ষণ। তো পরমাণুর আকার যদি ছোট হয় সেখানে নিউক্লিয়াস আকর্ষণ ইলেকট্রনের ওপরে বেশি কার্যকর হবে। তো সেখান থেকে যদি ইলেকট্রন বার করতে হয় বাইরে, তাহলে সেখানে বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। আর যে শক্তি প্রয়োগের দ্বারা আমরা ইলেকট্রন অপসারণ করি সেই শক্তিটাকে আমরা কি বলি? আয়নন শক্তি বলি।
তাহলে অবভিয়াসলি গ্রুপ 2 যে মৌলগুলো আছে তাদের কনফিগারেশন তো সুস্থিত কনফিগারেশন, কিন্তু সেই কনফিগারেশন থেকে যদি আমাকে নোবেল গ্যাসের কনফিগারেশনে নিয়ে যেতে হয় তাহলে সেখানে আমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, যেটা গ্রুপ 1 মৌলের ক্ষেত্রে কম শক্তি প্রয়োগের দ্বারাই সম্ভব হচ্ছিল। ঠিক, কারণ এখানে কি, এখানে এদের আকারটা গ্রুপ 2 এর মৌলগুলোর আকার অপেক্ষা বড়, নিউক্লিয়ার পাওয়ার কম কাজ করছে, আবার দেখো এদের ইলেকট্রন সংখ্যাও কম আছে। তো এই সমস্ত বিষয়গুলো মিলিয়ে যেটা দেখা যাচ্ছে গ্রুপ 1 এর ইলেকট্রন অপসারণে যে শক্তি লাগে গ্রুপ 2 এর ইলেকট্রন অপসারণে তার থেকে বেশি শক্তি লাগে। আকার ছোট, নিউক্লিয়ার চার্জ বেশি, কার থেকে? গ্রুপ 1 মৌলের থেকে। ঠিক আছে, সো আমরা এখানে তাহলে ওই পয়েন্টটা ওই কারণেই বললাম যে এই পারমাণবিক আকারের কথাটা ওই কারণেই বললাম যাতে আমরা আয়নন বিভবের তুলনা করতে পারি। সো আমাদের নেক্সট পয়েন্ট কি হবে? আয়নন বিভব। গ্রুপ 2 মৌলগুলির অ্যাটমিক সাইজ ও নিউক্লিয়ার চার্জ গ্রুপ 1 মৌল অপেক্ষা কিভাবে লিখবো? অ্যাটমিক সাইজ বেশি হওয়ার কারণে আয়নন বিভবের মান তুলনামূলকভাবে বেশি। ঠিক আছে, এইটা হলো আমাদের তারপরের পয়েন্ট। দেখো আমরা গ্রুপ 2 মৌলগুলোর যেরকমভাবে পড়ছি একই সঙ্গে গ্রুপ 1 এর সাথে তুলনাও করছি। এবারে যদি তোমাদেরকে বলা হয় যে গ্রুপ বরাবর আয়নন বিভবের মান কীরকম পরিবর্তিত হবে ওপর থেকে নিচে, খুব স্বাভাবিক। পারমাণবিক আকার যেহেতু বাড়ছে, পারমাণবিক আকার বাড়লে নিউক্লিয় আধান সর্ববহিস্থ ইলেকট্রনের ওপর কম কাজ করবে, তো সেই ইলেকট্রনকে আমরা সহজে অপসারিত করতে পারবো। তো এখানে আমরা এই গ্রুপ বরাবর যদি আয়নন বিভবের কথা বলি, গ্রুপ বরাবর আয়নন বিভব কমবে। তার কারণ কি? কারণ হচ্ছে অ্যাটমিক সাইজ বাড়ছে। ঠিক আছে, তো এরা +2 চার্জের আয়ন তৈরি করে এবং তাদের আয়নন বিভব কীরকমভাবে পরিবর্তিত হয় সেটা তোমরা সব বুঝতে পারলে। তো আমরা নেক্সট পয়েন্ট এই +2 আধান যে তৈরি করলো সেই সম্পর্কিত একটা পয়েন্ট আলোচনা করব। দেখো, এই বিষয়গুলো তোমরা সব পর্যায় সারণীতে পড়েছো।
আশা করি বুঝতে পারবে। তো আমরা দেখলাম প্রত্যেকে M2+ আয়ন তৈরি করে, প্রত্যেকেই M2+ আয়ন তৈরি করে। গ্রুপ 2 মেটালস যেগুলো রয়েছে, এবারে যদি এই মেটাল আয়নগুলোকে জলের মধ্যে যোগ করা হয়, জলের মধ্যে যোগ করা হলে এখানে কি ঘটবে? হাইড্রেশন ঘটবে। যেরকমভাবে আমি গ্রুপ 1-এর ক্ষেত্রে দেখিয়েছিলাম, গ্রুপ 2-তেও গ্রুপ 2 এর আয়নগুলোতেও হাইড্রেশন ঘটবে। ঠিক আছে, হাইড্রেশন কিভাবে ঘটবে? সেই কি ইন্টারঅ্যাকশন হবে? আয়ন ডাইপোল আকর্ষণ। ঠিক আছে, M2+, এই জলের অণু, এই জলের অণু, এই রকম এরকমভাবে জলের অণুগুলো এই ক্যাটায়নগুলোকে ঘিরে থাকবে। সেটা তুমি বেরিলিয়াম 2+ বলো, ম্যাগনেসিয়াম 2+ বলো, বা যাই বলো, এই গ্রুপ 2-তে যতগুলো 2+ আয়ন থাকবে তাদের প্রত্যেকেরই এইরকমভাবে হাইড্রেশন ঘটবে, ডেল মাইনাস ডেল প্লাস। ঠিক, এবার এই যে হাইড্রেশনটা হচ্ছে, হাইড্রেশনে জলের অণুগুলো এই ক্যাটায়নকে যে ঘিরে ধরছে বা ঘিরে থাকছে, এইটাকে আমরা কি ভাবতে পারি? এই ক্যাটায়নের সঙ্গে এই জলের অণুগুলোর আকর্ষণী প্রভাবের দ্বারা একটা বন্ধন তৈরি হচ্ছে ভাবা যায়। তো এই বন্ধন তৈরি হওয়ার ফলে যে পরিমাণ শক্তি বাইরে মুক্ত হচ্ছে, সেই শক্তিটাকেই বলা হয় হাইড্রেশন এনার্জি। কি বললাম? এই যে জলের সঙ্গে আয়ন ডাইপোল আকর্ষণী প্রভাবের দ্বারা যে একটা বন্ধনের মতো ঘটনা তৈরি হচ্ছে, তার ফলে একটা শক্তি নির্গত হয়, সেই শক্তিটাকে আমরা হাইড্রেশন শক্তি বলে থাকি। এবারে তোমরাই আমাকে বলো তো, বেরিলিয়াম 2+ থেকে বেরিয়াম 2+ পর্যন্ত যে আয়নগুলো হবে তাদের হাইড্রেশন কীরকমভাবে পরিবর্তিত হবে বলো? তোমরা সবাই বলতে পারবে আশা করি, কারণ গ্রুপ 1-এও তোমরা ঠিক একই কথা পড়েছো। গ্রুপ 1-এর ক্ষেত্রে যেরকমভাবে হাইড্রেশনের পরিবর্তন ঘটছিল, গ্রুপ 2-এর নিজেদের মধ্যেও ঠিক একইভাবে পরিবর্তনটা হবে। তো এখানে বেরিলিয়াম 2+, যেটা বেরিলিয়াম 2+-এর আকার ছোট, তারপরে আকারগুলো যথাক্রমে বাড়ছে, কিন্তু 2+ আধান তো সবার উপরে কনস্ট্যান্ট। তো আকার ছোট হলো এবং তার আধান যেটা হলো, তো সেই আধানের সাপেক্ষে এবং আকারের সাপেক্ষে যদি দেখা হয়, তাহলে আধান ঘনত্ব বেরিলিয়াম 2+-এর সব থেকে বেশি। তাই জন্য বেরিলিয়াম 2+ বেশি সংখ্যক জলের অণুর সঙ্গে সংযোজিত হতে পারবে বা এই আয়ন ডাইপোল আকর্ষণী প্রভাব দেখাতে পারবে। অর্থাৎ যার ক্ষেত্রে আয়ন ডাইপোল আকর্ষণটা বেশি হবে, তার ক্ষেত্রে বেশি পরিমাণ শক্তি মুক্ত হবে এবং বেশি পরিমাণ জলের সঙ্গে যুক্ত হতে পারছে বলেই আমরা বলতে পারি হাইড্রেশনটা বেশি ঘটছে, আর হাইড্রেশন বেশি ঘটলেই তার হাইড্রেশন এনার্জিটাও বেশি হবে। ক্লিয়ার? তো আমি এখানে একটাই কথা লিখব, হাইড্রেশনের ক্রম ও হাইড্রেশন শক্তির ক্রম হিসাবে গ্রুপ 2 আয়নগুলিকে সাজালে পাই বেরিলিয়াম 2+ greater than magnesium 2+ greater than calcium 2+, then
স্ট্রনশিয়াম 2 প্লাস গ্রেটার দেন বেরিয়াম 2 প্লাস। এটার আকার ছোট, আকৃতি ছোট, আধান ঘনত্ব বেশি। আর বেরিয়াম 2 প্লাস যেটা, এটা ঠিক উল্টোটা, বড় আকৃতি, কম আধান ঘনত্ব। বড় আকৃতি আর কম আধান ঘনত্ব, তাই জন্য এর ক্ষেত্রে হাইড্রেশন কম। আর হাইড্রেশন কম মানে কম সংখ্যক জলের অণুর সঙ্গে বন্ধন সৃষ্টির ঘটনা তৈরি করছে, ফলে কম পরিমাণ শক্তি মুক্ত হচ্ছে, তাই হাইড্রেশন শক্তিটাও কম। তো এইভাবে হাইড্রেশন বলো বা হাইড্রেশন শক্তি বলো এইরকমভাবে পরিবর্তিত হচ্ছে। এবারে যদি আমরা নেক্সট পয়েন্টে যাই, আমরা এটা কি পড়লাম তাহলে? হাইড্রেশন আর হাইড্রেশন শক্তি। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে হাইড্রেট হয়ে গেল, মনে করো জলে যোগ করা হয়েছে আয়নগুলোকে, হাইড্রেট হয়ে গেল। হাইড্রেট হয়ে যাওয়ার পরে আয়নগুলোর সচলতা কীরকম হবে? আয়নগুলো তো চলাচল করবে, তো সেই আয়নের সচলতা, সেইগুলোর অর্ডার কি হবে? নেক্সট পয়েন্ট। আয়নীয় সচলতা। আয়নীয় সচলতাকে ইংলিশে বলা হয় আয়নিক মোবিলিটি। আয়নিক মোবিলিটি। মোবিলিটি হচ্ছে মুভ করার এবিলিটি, তাই মোবিলিটি। এবারে দেখো বেরিলিয়াম 2 প্লাস। বেরিলিয়াম 2 প্লাসকে অসংখ্য জলের অণু আয়ন ডাইপোল আকর্ষণী প্রভাবের দ্বারা ঘিরে রেখেছে। অসংখ্য জলের অণু আয়ন ডাইপোল আকর্ষণী প্রভাবের দ্বারা ঘিরে রেখেছে। আর এখানে বেরিয়াম 2 প্লাস, যে বেরিলিয়াম 2 প্লাসের আকার বড়, আধান ঘনত্ব কম, তাই এখানে কম সংখ্যক জলের অণু একে ঘিরে রেখেছে। অর্থাৎ এই যে ঘটনাটা, বেরিলিয়ামের যে ঘটনাটা, সেইটা তোমরা ভালো করে ভাবো। বেরিলিয়ামকে যেহেতু অনেক সংখ্যক জলের অণু চারদিক থেকে ঘিরে রেখেছে, তাই বেরিলিয়াম 2 প্লাস কণাটা এখান থেকে সহজে কি মুভ করতে পারবে বা সহজে কি গতিশীলতা দেখাতে পারবে না। কিন্তু বেরিয়াম 2 প্লাস যে আয়নটা, তাকে যেহেতু কম সংখ্যক জলের অণু ঘিরে রেখেছে, তাই এই জলের আকর্ষণী প্রভাবটাকে কাটিয়ে সহজে চলাচল করতে পারবে। তাই জলীয় দ্রবণে অর্থাৎ হাইড্রেটেড হয়ে যাওয়ার পরে কণাগুলোর গতিশীলতা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে যেখানে বেশি পরিমাণে হাইড্রেশন হবে বা যেখানে হাইড্রেটেড কণা বা হাইড্রেশন যেখানে বেশি হলো, সেই ক্ষেত্রে কণাটার গতিশীলতা সবচেয়ে কম হবে। আর যে ক্ষেত্রে হাইড্রেশন কম হবে, সেক্ষেত্রে কণার গতিশীলতা বেশি হবে। ঠিক আছে, এরকম আমি তোমাদেরকে একটা উদাহরণ গ্রুপ 1 পড়ানোর সময় দিয়েছিলাম, একটু মনে করে দেখো। কি উদাহরণ দিয়েছিলাম? যে শাহরুখ খান আর তুমি রাস্তার দু মাথা দিয়ে দুজনের দিকে হাঁটছো, মানে শাহরুখ খান এই দিক দিয়ে আসছে, তুমি এই দিক দিয়ে আসছো। এবারে রাস্তায় বিভিন্ন লোকজন হাঁটাচলা করছে। এবারে শাহরুখ খানকে দেখে যত লোক দৌড়ে যাবে, তোমাকে দেখে কি তত লোক তোমার দিকে দৌড়ে যাবে? নিশ্চয়ই যাবে না। শাহরুখ খানের কি এত গ্ল্যামার, সেলিব্রিটি মানুষ একজন, অর্থাৎ সেটাকে আমরা আধান ঘনত্বের সাথে তুলনা করতে পারি। তাহলে আধান ঘনত্ব যেহেতু বেশি, তার দিকে বেশি সংখ্যক জলের অণু দৌড়ে গেল, শাহরুখ খানের দিকে সমস্ত লোক দৌড়ে গেল, মানে ম্যাক্সিমাম লোক দৌড়ে গেল, গিয়ে শাহরুখ খানকে ঘিরে ধরলো। এবারে ওই ভিড় কাটিয়ে কি শাহরুখ খান খুব সহজে নিজের মতো কি বেরিয়ে আসতে পারবে? নিশ্চয়ই বেরোতে পারবে না। এবারে তোমাকে যেহেতু বেশি লোক চেনে না, বা শুধু যদি তোমার বন্ধু বান্ধব হয়, সেও আদৌ শাহরুখ খান যখন ওখানে আছে, শাহরুখ খানকে ছেড়ে দিয়ে তোমার দিকে যাবে বলে তো আমার মনে হয় না। তো তুমি তোমার মতো একা আছো, তুমি একা ইজিলি রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে চলে গেলে, তো তোমার গতিশীলতা কি হলো? তোমার গতিশীলতা কোনোভাবে হ্যাম্পার্ড হলো না, বা তোমার গতিশীলতার কেউ বিরোধ করলো না।
কিন্তু শাহরুখ খান যে স্মুথ হেঁটে আসছিল, সব লোক ঘিরে ধরবার পরে কি হলো, তার মুভমেন্ট বা তার মুভ করার এবিলিটি কমে গেল, লোকজন তাকে এগোতে দিচ্ছে না। তো এখানেও সেই ঘটনাটা আমরা দিয়ে বলতেই পারি। সো এখানে আইনীয় সচলতার যে ক্রমটা হবে সেই ক্রমটা কীরকম, আইনীয় সচলতার ক্রম হচ্ছে বেরিলিয়াম 2+, অ্যাকোয়াস লিখছি আমি। অ্যাকোয়াস মানে কি, মানে জলে ওরকম হাইড্রেট অবস্থায় আছে, জলকে আমরা অ্যাকোয়াসও লিখতে পারি। লেস দেন Mg2+, অ্যাকোয়াস। লেস দেন ক্যালসিয়াম 2+, অ্যাকোয়াস। লেস দেন স্ট্রনশিয়াম 2+, aqueous, less than barium 2+, aqueous। ঠিক আছে, এই হলো আইনীয় সচলতার ক্রম। নেক্সট পয়েন্ট দেখো। আচ্ছা, তোমরা আমাকে একটা কোয়েশ্চেনের উত্তর দেবে, এটা আমি তোমাদেরকে দিচ্ছি। কোয়েশ্চেনটা হচ্ছে হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধের ক্রম কি হবে? কার? গ্রুপ 2 এর। গ্রুপ 2 হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধের ক্রম কি হবে, এটা তোমরা আমাকে রিপ্লাই দেবে, উত্তরে আমাকে বলবে। তোমাদের জন্য এই প্রশ্নটা থাকলো। নেক্সট আমরা একটা পয়েন্ট নিয়ে কথা বলি, চলো। আমরা যখন আয়ন নিয়ে কথা বলছি, তো এর সাথে সাথে আমরা একটা পয়েন্ট এখানে মেনশন করব, ম্যাগনেটিক প্রপার্টি। এখানে দেখো গ্রুপ 2 ক্যাটায়নগুলো রয়েছে, গ্রুপ 2 এলিমেন্টগুলো রয়েছে। এই এলিমেন্টগুলোর কোথাও তোমরা অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছ না। তো এদের থেকে যদি ক্যাটায়ন তৈরি করি, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, বা ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, এবং বেরিয়াম 2+, এই যে ক্যাটায়নগুলো তৈরি করি, তাহলে এদের ক্ষেত্রেও কোনো রকম অযুগ্ম ইলেকট্রন থাকছে না, কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। সেই কারণেই তুমি নিস্তড়িত যে পরমাণুগুলো রয়েছে তাদেরকে, কিংবা এই যে +2 চার্জওয়ালা যে আয়ন রয়েছে গ্রুপ 2 এর, এদেরকেও কি বলবে? এদেরকে বলা হবে তিরস্চৌম্বক। অর্থাৎ ডায়াম্যাগনেটিক, যেহেতু এদের কোনো অযুগ্ম ইলেকট্রন নেই সেই কারণে। নেক্সট, এগুলো খুব ছোট ছোট পয়েন্ট, এমসিকিউ হিসাবে তোমরা জেনে রাখতে পারো। আমরা যেমন আয়ন বললাম, আয়ন হিসাবে তো আর এমনি নেচারে তো ভেসে ভেসে বেড়ায় না। আয়ন তৈরি করে কি করবে? এরা যৌগই তৈরি করবে। তো এখানে আমরা বলতে পারি যে গ্রুপ 2 মেটাল যেগুলো বা তাদের যে যৌগগুলো তৈরি হয় তারা সবাই ডায়াম্যাগনেটিক বা তিরস্চৌম্বক। ওকে।